আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমেরিকার একজন লেখক অ্যালান ডি উলফেন বলেছেন, শব্দ অপর্যাপ্ত হলে খাদ্য ভালোবাসার প্রতীক। অর্থাৎ আপনি যদি কারোর সাথে ভালো শব্দ দিয়ে কথা বলতে না পারেন, তাহলে তার সামনে ভালো খাবার পরিবেশন করুন। দর্শক, মৌলিক চাহিদা হিসেবে খাদ্য আমাদের দেহে পুষ্টি এবং শক্তি যোগায়। কিন্তু দর্শক, যদি খাদ্যই হয় রোগ এবং মৃত্যুর কারণ, তাহলে তো এই খাদ্য গ্রহণে অবশ্যই করতে হবে বারণ। দর্শক, এই খাদ্য গ্রহণে কেন বারণ করা হবে তার কারণ খুঁজতে আপনাদের আজকে নিয়ে যাব মাঠে। চলুন যাওয়া যাক আজকে মাঠে। খাদ্য আমাদের মৌলিক চাহিদার মধ্যে একটি। এটি দেহের শক্তি ও পুষ্টি যোগায়। বীজ বপন অথবা চারা রোপণ থেকে শুরু করে ফসল ঘরে তুলে খাবার উপযোগী করে তোলা পর্যন্ত অনেকগুলো ধাপ পার হতে হয়। আর এই ধাপগুলো পার হতে প্রয়োজনে বা অপ্রয়োজনে খাদ্যগুলোকে আমরাই বিষাক্ত করে তুলছি। জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহারের ফলে খাবারের মান নষ্ট করে ফেলছি আমরাই। ফলে নিজেদেরকে আমরা নিজেরাই ধ্বংস করে ফেলছি। এছাড়াও খাবারে ফরমালিনের ব্যবহার আমাদেরকে তিলে তিলে ধ্বংস করে ফেলছে। চলুন শোনা যাক কিছু মতামত। সোহেল, বেগুন তোলা হয়? জি ভাই, বেগুন তোলা। এটা বিষ কিরকম গেছে? মানে ওই সার বিষ মিলাই টোটাল 70,000। তারপরও আমি জানি যে এই যে বেগুনের মধ্যে প্রচুর বিষ দেওয়া লাগে, তাই না? এই যে এবার রাতেও দেওয়া লাগে। হ্যাঁ, এই এই অবস্থা। যে বীজ দিল কয়েক কাজ তো গাছ মনে হয় সুস্থ নেই, তারপরে সুস্থ থাকে না। না সপ্তাহে মনে হয় কয়বার দেওয়া লাগে? না হলো 3-4 বার করে দেওয়া না। সপ্তাহে 3-4 বার বেশি দেওয়া লাগে। ওরে বাপরে! জগন্নাথ প্রচুর মরিচের খাতে তিন প্রচুর মরিচের খেতেও তো এরকম, মরিচের তিন এটা খায়। এটাতে বেশি, বেগুনে বেশি লাগে। হ্যাঁ, বেগুনে তো আপনার এই যে আপনার যেগুলা পাতা দেখতেছেন হলুদ হয়ে গেছে পাতা। এগুলা তো নষ্টের উপক্রম, কারণ আবার যদি বিষ না দেওয়া হয় একবার বাদ হয়ে যাবে একদম। এ সপ্তাহে 3-4 বার বিষ দেওয়া হয়, তারপরেও হলুদ হয়ে গেছে। বেগুনে পোকা লেগে লেগে আছে। আছে। এই বছরে বেগুনের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণের মানে বাবদ বেশি, তাই না? হ্যাঁ, আর এগুলো বেগুনি আমরা খাই। এগুলা বেগুনি আমরা খাই। প্রচন্ড পরিমাণে সার বিষ দিলে তো কোনো থাকে না, বেগুনের যে উপকারিতা এটা তো থাকেই না। থাকেই না। আর এগুলো আমরা প্রতিনিয়ত খাইতেছি। প্রতিনিয়ত আমরা টাকা দিয়ে, আর তাছাড়া তো উপায়ও নাই, বেগুন তো হয় না। যদি এমনি সার বা বিষ না দেওয়া হয় তাহলে তো বেগুনও হয় না। আমরা তো প্রথম প্রসেসই আমরা ভুল প্রসেস করি। কি? এটা হচ্ছে আমরা যে বিষটা দিয়ে যে আমরা যে গরুর যে গোবর আছে, তার মানে হচ্ছে জৈব সার। প্রত্যেকটা জমিতে কিন্তু জৈবিক সার ইউজই করা হয় না। আগে তাই তো। আমরা দেখতাম যখন ছোটবেলায় দাদা দাদিরা তখন করতো আর কি, তারা ঢিপ বানাইতো, জৈব সার প্রয়োগ করতো। আর এখন আমরা সব রাসায়নিক সার প্রয়োগ করে সার প্রয়োগ করার কারণে নিজের জীবন নিজে মারতেছি। লিভার, কিডনি, ফুসফুস যা আছে। তোমাদের নাম কি? আমার নাম হচ্ছে রাসেল। আমার নাম মোহাম্মদ আসিফ। কোথায় গেছিলা? আমরা কোচিং এ এসেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। তোমরা কোন গ্রুপের স্টুডেন্ট? আমরা তো সায়েন্স, সায়েন্সের কি কোন ইয়ারে? আবার ফার্স্ট ইয়ার ইন্টারমিডিয়েট না অনার্স? ইন্টারমিডিয়েটে। ইন্টারমিডিয়েট। ওকে, তোমাদের সাথে একটা বিষয় জানতে চাচ্ছি তোমাদের কাছ থেকে। আচ্ছা, বর্তমানে বলো তো, তোমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, বর্তমানে তো মানে মানুষের রোগ ব্যাধির কারণটা কি? এখন বর্তমানে মানুষের রোগ ব্যাধিরা তো মানে কারণটা কি? হ্যাঁ, আমার মধ্যে যদি বলতে যাই, বর্তমানে মানুষের রোগ বৃদ্ধি কারণ হচ্ছে, প্রধান কারণ হচ্ছে কীটনাশক। কেননা এখন মানুষ জমিতে ভালো ফসল ফলানোর জন্য অধিক মাত্রায় কীটনাশক ব্যবহার করে। আর আমাদের গ্রাম অঞ্চলে সাধারণত মানে যেগুলো কৃষক, তারা কিন্তু এগুলো মানে কিছু বোঝে না। তারা চায় অধিক ফসল ফলাতে, এই জন্য তারা কিছু না বুঝেই তারা অধিক পরিমাণ যে কীটনাশক ব্যবহার করে, অপব্যবহার করে। এটার জন্যই আমরা ফসল আবাদ করো কোনো? জি করি। তো তার মানে তুমি প্র্যাকটিক্যালি দেখো। জি জি, এটা আমাদের। তোমার আশেপাশে সহ তোমরা যে ফসল আবাদ করো, কোনো কৃষি কর্মকর্তার সাথে কোনো পরামর্শ করো কিনা? না, এখন আপাতত হয় না। মানে এদের ইচ্ছা মতো জি, মানে মতো দোকানদারের অনুযায়ী যে দিক নির্দেশনা দেয়, সেই দিক নির্দেশনায় কৃষকরা ফসল ফলায়। বুঝতে পারছি। আর কি কোনো কারণ আছে নাকি? মানে যেমন হার্ট অ্যাটাক, তারপরে স্ট্রোক বেশি বেড়ে গেছে ইদানিং, এর কারণ কি হতে পারে বলতে পারবা? এদের কারণ হচ্ছে যে আমাদের এই যে পরিবেশ, ভালো পরিবেশ নাই, এবং আমাদের খাদ্যর একটু সমস্যা রয়েছে। সমস্যা বলতে ভেজাল? জি, খাদ্য ভেজালের। খাদ্যের ভেজাল বলতে কি, কোন ধরনের? যেমন আমরা ব্রয়লার হিসেবে মানে ব্রয়লার খাচ্ছি। জি, কারণ ব্রয়লারটা 21 দিনে অধিক পরিমাণ বৃদ্ধি পায়, যার জন্য বৃদ্ধি পাওয়ার কথা সেটা হয় না। মানে যেভাবে বৃদ্ধি পাওয়ার কথা তার চেয়ে বেশি বৃদ্ধি পায়। জি, যার জন্য পরিমাণে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়। হ্যাঁ তাই না? এটাই মনে হয় কারণ। হ্যাঁ, এটাই। আসিফ, কি বলো?
তোমার আশেপাশের অবস্থাটা কেমন, মানে যারা কৃষি কাজ করে, শাকসবজির আবাদ করে বা অন্য ফসল আবাদ করে, তুমি কেমন দেখো? আমার মতে যে এলাকার যে সাধারণ কৃষক আছে তারা মূলত যে যে সঠিক নিয়মে সার প্রয়োগ করা হয় এটা মূলত তারা জানে না, মানে এটা না জেনেই তারা প্রতিযোগিতামূলক ভাবে জি আছে তো আবাদ করে থাকে। কি কি ফসল আবাদ করো? ভুট্টা, ধান, এগুলো আবাদ করো? যে এইগুলোই মরিচ আর আবাদ কি। করো না? ডাল আর কি, মানে বেগুন আছে আর কি। বেগুনে কি পরিমাণ বিষ প্রয়োগ করা লাগে? স্যার বর্তমানে যে বেগুনের অবস্থা, তো এটাতে প্রচুর বিষ। প্রচুর পরিমাণে সারের বিষ দেওয়া হয় আর কি, মানে অধিক ফলনের জন্য। বেগুন আছে, বেগুনে জি না স্যার, আমার মরিচ আছে। মরিচ আছে, মরিচে কিরকম বিষ দেওয়া লাগে? স্যার মরিচে এখন বর্তমানে অধিক পরিমাণ সার বিষ প্রয়োগ করা হয়, কেননা এখন অনেক প্রকার রোগ বালাই বেড়েছে, যার জন্য অধিক পরিমাণ কীটনাশক ব্যবহার করা হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। বীজ দিতেছেন? জি বীজ কি এটা? ভুট্টা না? হ্যাঁ ভুট্টা, আর মাঝে মাঝে এগুলি কি দিছেন? এটা পালং শাক দিছি ভাই। মানে ভুট্টার মধ্যে পালং শাক হচ্ছে। জি কি বীজ দেন? এটা যে পোকা আক্রান্ত হয়েছে তো সেই জন্য বীজ দিতেছি। আচ্ছা, এটা কতদিন পর পর বীজটা দেওয়া লাগে? এটা আমরা পোকা ধরলে আপনার 5-7 দিন, এরকম 10 দিন। ভুট্টাতে কিরকম বীজ দেওয়া লাগে? খুব বেশি? এখন একটু বেশি দেওয়া লাগে, পরবর্তীতে আর লাগবে না আর কি। যখন একদমই ফল আসবে তখনও কি বীজ দেওয়া লাগে? না না না, এখন আপনার 2-3 বার দিলে পরে আর লাগবে না আর কি। আর এগুলি কি ভিটামিন নাকি? এটা আপনার শীত কাটা দিতেছে আমি। শীত কাটা বীজ? জি। আর পোকা ধরার জন্য বীজ? পোকা কাটার জন্য বীজ দিছি। একসাথে এগুলো সব আছে? জি। আপনি কি এই যে পোকা ধরেছে, এই যে পোকা। পোকা ধরছে না? জি। মানে গোবরের সার কি প্রয়োগ করছিলেন? না না, এটা আমরা কিনা সারি ব্যবহার করছি আমাদের। কেনা সারটাই আপনারা ব্যবহার করতেছেন না? জি। বুঝতে পারছি। জৈব সারে কি বা গোবরের সারে কি এখন ফসল হবে না? হ্যাঁ হবে, এটা আমরা দেই না, পরিশ্রম করা লাগে। বেশি পরিশ্রম করা লাগে। জি। আর বাজারে গেলেই জি, বিভিন্ন বাজারে গেলে টাকা কীটনাশক আইলে পাওয়া যায়। বিভিন্ন কীটনাশক পাওয়া যায়। কামড়া দিলে মনে হয় 500 নেওয়ার আগে। হ্যাঁ হ্যাঁ, মানুষ আরামদায়ক বেশি জি। হয়ে গেছে। আচ্ছা, ওই যে গাছগুলো যে আপনার যে শাক আছে, কি শাক এটা বললেন? এটা পালং শাক। পালং শাক কি ক্ষতি হবে না এই বিষয়ে? না না না, পালং শাক কোনো ক্ষতি হবে না। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো বর্তমানে এত রোগ ব্যাধি বাড়ার কারণটা কি? হ্যাঁ, বর্তমানে মানুষের রোগ বৃদ্ধি বাড়ার বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে পুষ্টিজ্ঞানের অভাব, দূষিত খাদ্য গ্রহণ, পরিবেশ দূষণ, বায়ু দূষণ, শারীরিক পরিশ্রম করার অভাব। এই সমস্ত কারণে মানুষ বর্তমানে নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। খাদ্যের ভেজাল বা মানে খাদ্যের মধ্যে যে বিষ প্রয়োগ করা অতিরিক্ত, এটাও কি কারণ হতে পারে কিনা? অবশ্যই, আমরা যে খাদ্য গ্রহণ করি, আগেকার দিনে মানুষ যে খাদ্য গ্রহণ করত, সেই খাদ্যের মধ্যে কোনো বিষ, ভিটামিন কিছুই দেওয়া লাগতো না। কিন্তু বর্তমানে যে সমস্ত খাদ্য আমরা গ্রহণ করি সেগুলোতে অত্যাধিক বিষ প্রয়োগ করা হয়। এই বিষযুক্ত ফল, ফুল, শাকসবজি সবগুলো খেয়ে আমরা নানাভাবে আক্রান্ত হয়ে থাকি। স্যার, আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা তো আপনার বয়স তো মোটামুটি 60-র কাছাকাছি। হ্যাঁ, 60-এর কোঠায় আছি। ফসলাদি আবাদ করার বিষয়টা দেখছেন, আগের মানুষ কি এভাবে বিষ প্রয়োগ করতো? না না, যেমন আমার জানা মতে আমি এই আবাদের সাথে জড়িত ছিলাম। আমার বাপ দাদারা বা বাপ জ্যাঠারা যেভাবে আবাদ ফসল করত, তারা এই ফসলের মধ্যে কোনো ইউরিয়া সার, কোনো প্রকার রাসায়নিক সার দিত না। তারা জৈব সার ব্যবহার করত এবং কোনো প্রকার বিষ প্রয়োগ করতো না। জৈব সার বলতে? জৈব সার বলতে যে গোবর দেওয়া হতো, তারপরে শনপাট ছিল, শনপাট ভেঙে জৈব সারে পরিণত করা হতো। এই সমস্ত সার দিয়ে তারা এই সমস্ত খাদ্য ফসল উৎপাদন করতো। এই সমস্ত খাদ্য খেয়ে তাদের কোনো প্রকার রোগ বাধে ছিলই না বললেই চলে। তারপর পরিশ্রমের ব্যাপারটা? পরিশ্রম, শারীরিক পরিশ্রমের মধ্যে অন্যতম। যেমন কোনো মানুষের শরীর থেকে যদি ঘাম ঝরে, সেই ঘামে সহজে রোগ জীবাণু ঢোকে না। কিন্তু এখন মানুষ আরাম প্রিয়, এরা পরিশ্রম করতে চায় না। একটু একটু পথ গেলে তারা গাড়িতে উঠে যাতায়াত করে, এই জন্য হাঁটাহাঁটি নাই। এই জন্য তাদের নানা প্রকার রোগে আক্রান্ত হয়ে থাকে, শারীরিক পরিশ্রমের অভাব। তাহলে স্যার, এখান থেকে আমরা কিভাবে রেহাই পেতে পারি? মানে আমাদের শরীরকে কিভাবে সুস্থ রাখতে পারি, এর ব্যাপারে যদি কিছু। শরীরকে সুস্থ রাখার উপায় হলো, যেমন মানুষের পুষ্টিজ্ঞানের অভাব আছে। অনেকেই মনে করে আপেল, কমলা, আঙ্গুর, বেদানা এগুলো খালেই শরীর পুষ্টির সাধন হয়। আসলে তা নয়। বাড়ির আনাচে কানাচেও পুষ্টি সমৃদ্ধ অনেক শাকসবজি আছে। যেমন কচুর শাক আছে, পুঁই শাক আছে,
ডাঁটা শাক আছে, লাউ শাক আছে, এগুলো যদি আমরা খাই তাহলে শরীরে পুষ্টি সাধন হয়। ওই আপেল, কমলা, আঙ্গুর এগুলোতে ফরমালিন দেওয়া থাকে। এইগুলো না খাই যদি আমরা নিজেরা শাক উৎপাদন করতে পারি, নানা প্রকার সবজি উৎপাদন করে নিজেরা খাইতে পারি, তাহলে শরীরে পুষ্টি সাধন হয়ে থাকে, হওয়া সম্ভব। আমি একটা বিষয় স্যার অবাক লাগছি, সেটা হলো এই জন্য আপনার কাছ থেকে তথ্যগুলো নেওয়া। আমি আপনার বয়স প্রায় 60-র কাছাকাছি, তো আপনার বাবা বেঁচে আছে, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। সেই জন্য আপনার কাছ থেকে জানতে চাইছি, হয়তো অনেক কিছু আপনি এক্সপিরিয়েন্স তার কাছ থেকেও। যেমন আমি আমার বাবার চেয়ে আমি এখন অসুস্থ, আমি প্রেশারের রোগী, এখন ডায়াবেটিস হয় আমার, কিন্তু আমার বাবার এখনো কোনো রোগে আক্রান্ত হয় না। আমার বাবা এখনো 90 আপ তার বয়স, এখনো সে গরুকে খের খাওয়ায়, গরুর পায়খানা সাফ করে, প্রস্রাব সাফ করে, গরু গোয়ালে তুলে, এখনো সে পরিশ্রম করে এবং সকালবেলায় উঠে সে হাঁটাহাঁটি শুরু করে। আমরা তখন প্রায় ঘুমে থাকি, সে ফজরের নামাজ পড়ে এখনো ঘোরাঘুরি করে। এই যে ঘোরাঘুরি করে, তারপরে গরু পরিচর্যা করে, তাই না, ময়লা আবর্জনা সাফ করে, এতে তার শারীরিক পরিশ্রম হয় এবং ব্যায়াম হয়, এই জন্য সে সুস্থ আছে এখন, আমার চেয়েও সে সুস্থ। আচ্ছা, তাহলে স্যার বর্তমানে এই যে আমরা বলি স্ট্রোক করা, তারপরে হচ্ছে হার্ট অ্যাটাক করা, এর পেছনে আমার মনে হয় যে এই যে আমরা যে সবজি বা খাবারগুলো আবাদ করতেছি, প্রচুর পরিমাণে যে কীটনাশক ব্যবহার করতেছি, রাসায়নিক সার, আমার মনে হয় এটাও কারণ হতে পারে। অবশ্যই এটাই যৌক্তিক কারণ, এটাই মূলত আসল কারণ যে আমরা যে খাদ্যগুলো খাই সরাসরি, আসলে আমরা যে ফরমালিন দেওয়া মাছ, আমরা বাজারে যে মাছ পাই, সেই মাছের মধ্যে আমি ছাত্রদেরকে শিক্ষা দেই যে তুমি ফরমালিন দেওয়া মাছ কিভাবে তুমি চিনবে। ফরমালিন দেওয়া মাছ হলো যে মাছের মধ্যে মরা মাছ, কিন্তু তার মধ্যে মাছি পড়ে না, ওই যে বিষাক্ত রাসায়নিক পদার্থ দেওয়া থাকে, এই কারণে মাছিও সেই জায়গায় পড়ে না, কিন্তু সেই মাছ আমরা সরাসরি নিয়ে এসে পাক করে খাই, ভেজে খাই, ওই বিষ সহ আমরা ভক্ষণ করি। এটা মূল কারণ। ব্রয়লার মুরগি যেটা আমরা এটা নাকি মানে অনেক ঔষধ প্রয়োগের মাধ্যমে রাখা হয় আর কি, অল্প দিনেই বড় করা হয়। ব্রয়লার মুরগি এটা আসলে যেভাবে বাড়ে সেভাবে বাড়ন্ত নয়, এটা আসলে নানা প্রকার ভ্যাকসিন দিয়ে এদেরকে দ্রুত বাড়ানো হয় এবং নানা প্রকার রেডিমেড খাবার দিয়ে, ওই উচ্চ পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো দিয়ে এদেরকে দ্রুত বাড়ানো হয়। আর আমরা এটা খাচ্ছি প্রতিনিয়ত। এই মুরগি ভক্ষণ করার জন্য আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি, এটা খাওয়ার ফলে আমাদের শারীরিক সমস্যা হয়ে থাকে। আচ্ছা, আর পেছনে হয়তো আমাদের শারীরিক পরিশ্রমটা বাড়াই দিতে পারলে আমরা মনে হয় অবশ্যই আমরা যদি শারীরিক পরিশ্রম করি, শরীর তাহলে ব্যায়ামের কাজ হয়, পরিশ্রম যদি করি, ব্যায়াম করলে সেই শরীরে রোগ ব্যাধি। ধন্যবাদ স্যার আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তো খাবার সম্পর্কে তো আমরা জানলাম, তাহলে কি খাবার বন্ধ করে দেব? না দর্শক, খাবার গ্রহণে অর্থাৎ অধিক বিষের মধ্যেও খাবার গ্রহণে আমাদের হতে হবে সতর্ক। চলুন দেখা যাক কিভাবে আমরা সতর্ক হতে পারি। ভেজাল, কীটনাশক, রাসায়নিক সার থাকা সত্ত্বেও আমাদেরকে খাবার খেতেই হবে। ভেজাল আর বিষের এই বাজারে নিজেকে নিরাপদ রাখতে আমরা যে কাজগুলো করতে পারি তা হলো ভালো করে খাবার ধুয়ে ফেলতে হবে। প্রয়োজনে লবণ মিশ্রিত পানিতে আমরা খাবারগুলো ধুয়ে সেগুলো বিষমুক্ত করতে পারি। খোসা ছাড়ানো, খোসাযুক্ত খাবারগুলো আমরা খোসা ছাড়িয়ে রাসায়নিক সার, ফরমালিন বা কীটনাশক মুক্ত করতে পারি। লেবুর রস মেশানো পানিতে আমরা সবজিগুলো বা ফলমূলগুলো ভিজিয়ে রাখতে পারি। ঘরোয়া স্প্রে, লেবুর রস, বেকিং সোডা ইত্যাদি পানির সাথে মিশিয়ে 10 মিনিট আমাদের ফলমূল, শাকসবজিগুলো ভিজিয়ে রেখে আমরা এগুলো গ্রহণ করতে পারি। সাদা ভিনেগার, 1 চামচ সাদা ভিনেগার কিছু পানিতে মিশিয়ে 20 মিনিট আমরা সেই ফলমূল এবং সবজিগুলো ভিজিয়ে রেখে সেটাকে কীটনাশক বা ফরমালিন মুক্ত করতে পারি। ঠিক এভাবে আমরা নিজেদেরকে এই ভেজাল, কীটনাশক, রাসায়নিক সারের এই বাজারে নিজেদেরকে মুক্ত রাখতে পারি।